গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সিঁড়ি ভেঙে ভেঙে দ্বিতীয় পর্ব। গলাটা চেনা ঠেকল না রিনার কাছে। সে বলল, কে বলছেন? প্রশ্নটা অপ্রাসঙ্গিক। আপনি আমাকে চেনেন না। ও, কি বলবেন বলুন। আজকে খবর কাগজে একটা খবর আছে, দেখেছেন? রিনার বুকটা ফের ধক করে উঠল। সে স্তিমিত গলায় বলল, কোন খবর? দেখেননি? অবশ্য খবরটা এতই ছোট যে চোখে পড়ার মতো নয়। এনিওয়ে, খবরটা খেলার পাতায় খুঁজলেই পেয়ে যাবেন। রিনা একটা অজানা আশঙ্কায় শীতল হয়ে যাচ্ছিল। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আপনি কে বলছেন? বললাম তো আমাকে চিনবেন না। আপনি বরং খেলার পাতাটা চেক করুন, আমি ফোন ধরে আছি। রিনা আরো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোন খবরের কথা বলছেন তা বুঝতে পারছি না। কণ্ঠস্বর সামান্য একটু হেসে বলল, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না মিসেস বোস? খবরটা জনসাধারণের কাছে ছোট হলেও আপনার কাছে তো ছোট নয়। ইট ইজ আ বিগ নিউজ ফর ইউ। রিনা জানে তার আর বাসুদেবের সম্পর্কটা তত গোপন কিছু নয়। কেউ কেউ জানে বা অনুমান করে, কিন্তু সময় তো অনেক বয়ে গেছে। তবু এই অচেনা গলা শুনে তার বুক কাঁপে কেন? সারা জীবনের অপরাধ বোধ কি গুলিয়ে উঠেছে? সে আরো দুর্বল গলায় বলল, আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আপনি কি শোকাভিভূত? প্লিজ। আরে শোকের কি আছে? একটা বজ্জাত লোক দুনিয়া থেকে কমে গেছে, এ তো ভালো খবর। প্লিজ শুনুন, শুধু খবরটা দেওয়ার জন্য আপনাকে ফোন করছি না, কারণ আমার সন্দেহ আমি দেওয়ার আগেই খবরটা আপনি পেয়ে গেছেন। তাহলে কেন ফোন করছেন? কাগজে লিখেছে বাসুদেব সেনগুপ্ত হার্ট অ্যাটাকে মারা গেছেন, কিন্তু ঘটনাটা কিন্তু তা নয়। রিনা চুপ করে থাকলো। শুনছেন? হ্যাঁ, হার্ট অ্যাটাক বটে, তবে হার্ট অ্যাটাকটা খুব নিপুণভাবে ঘটানো হয়েছিল। তার মানে? একজন অতিশয় দক্ষ হত্যা শিল্পী অত্যন্ত নিখুঁতভাবে একটা বদমাশকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ এবার ছাড়ছি। ছাড়বেন? তা ছাড়তে পারেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু ফোনের লাইন কেটে দিলে কি সব ঘটনা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবেন মিসেস বোস? ইউ হ্যাভ আ পাস্ট। রিনা ফোন ছাড়ল না, শক্ত করে ধরেই রইল, কিন্তু কিছু বলতেও পারল না সে। মিসেস বোস? বলুন, শুনছি। দ্যাটস গুড। কথার মাঝখানে লাইন কেটে দেয়া আমার অপমানজনক মনে হয়। বুঝলাম, কিন্তু এসব কথা আমাকে কেন বলছেন? বলার একটা গুরুতর কারণ আছে। কি কারণ? বাসুদেবের ফ্ল্যাটে তার মৃত্যুর পরদিন সকালে একজন লোক তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিল। শ্রদ্ধা ফদ্দা আসলে একটা হাস্যকর লোক দেখানো ব্যাপার। আপনি ভালোই জানেন শ্রদ্ধা পাওয়ার মতো লোক বাসুদেব ছিল না। যারা এসেছিল নিতান্ত দায়ে পড়ে ভদ্রতার খাতিরে এসেছিল। যাকে যার কথা বলছিলাম, লোকটা গোয়েন্দা পুলিশের একজন টিকটিকি, নাম শবর দাশগুপ্ত। বাসুদেবের মৃত্যুটা যে অস্বাভাবিক তা সন্দেহ করার কারণ তার এখনো নেই, তবু বলে রাখি, সে বাড়ির দারোয়ান এবং দু একজনের সঙ্গে কথা বলে গেছে। হতে পারে হি হ্যাজ আ হাঞ্চ। আমি কিছু বুঝতে পারছি না। বুঝবেন, মানুষের মস্তিষ্ক এক অত্যাশ্চর্য স্টোর হাউস। এখন যা বুঝতে পারছেন না বলে মনে হচ্ছে, তা হঠাৎ একসময় ঠান্ডা মাথায় ভাবতে গেলেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনার ছেলেটির নাম যেন কি? কেন? এমনি জিজ্ঞেস করছি, ইচ্ছে না থাকলে বলবেন না। না বলতে বাধা কি? ওর নাম অজাতশত্রু বসু। বসু? হ্যাঁ হ্যাঁ, বসু ছাড়া আর কি বা হতে পারে। আপনি একজন নোংরা এবং ইতর। আমি? হাসালেন ম্যাডাম। এনিওয়ে, বাই। আজ শবর দাশগুপ্তের মনটা ভালো ছিল না। পরাশর ঘোষালের কেসটা তাকেই দেয়া হয়েছিল। কাজটা যন্ত্রণাদায়ক। পরাশর ঘোষাল তার এক সহকর্মী, এক ধাপ নিচের সহকর্মী এবং মোটামুটি বন্ধু মানুষ। শবর জানে পরাশরের অপরাধ গুরুতর। লালচাঁদ মার্ডার কেস এবং উল্টোডাঙ্গায় ডাকাতির দুটো ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পেয়ে ঘোষাল অত্যন্ত বিপজ্জনক জায়গায় চলে যায়। যে ট্রেলটি সে পেয়েছিল তাতে পুরো গ্যাং ধরা পড়ে যেত, কিন্তু মানুষের কিছু কিছু দুর্বলতা থাকেই। ঘোষাল ঘুষ খায় না, অতি সৎ মানুষ, তবে তার দুর্বলতা ছিল অন্য জায়গায়।
তার একটি মাত্র সন্তান, তার ছেলে তন্নিষ্ঠ। ছেলের প্রতি দুর্বলতা কোন বাপের না থাকে, কিন্তু ঘোষালকে জব্দ করা হলো ওই রন্ধ্রপথেই। গ্যাং থেকেই একদিন একজন ঘোষালকে ফোন করে বলল, স্যার, আমরা জানি আপনি খুব ভালো একজন পুলিশ অফিসার, হয়তো আমাদের ধরেও ফেলবেন, কিন্তু আপনার ভালোর জন্যই বলছি, কেসটা যদি আর এগোয় তাহলে উই উইল কিল, না স্যার আপনাকে নয়, উই উইল কিল ইউর সান তন্নিষ্ঠ। এই হুমকি রোজ আসত। ঘোষাল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল, নিস্তেজ হয়ে গেল। এমনকি গ্যাংয়ের নির্দেশে সে কেসটা থেকে জরুরি কাগজপত্র সরিয়ে ফেলল। তদন্ত শুধু থেমেই গেল না, ঘুরেও গেল। আজ সারা সকাল ঘোষালকে জেরা করতে হলো সবরের। ঘোষাল ঘামছিল, বারবার জল খাচ্ছিল। শেষে ধরা গলায় বলল, বলুন মিস্টার দাশগুপ্ত, আমার জায়গায় আপনি হলে কি করতেন? সবর গম্ভীর গলায় বলল, আমি বিয়ে করিনি, কাজেই ছেলেপুলেও নেই, আমি আপনার প্রবলেম আপনার মতো করে বুঝতে পারবো না, তবে ব্যাপারটা আপনি পুলিশকে জানলে পারতেন। ঘোষাল রুমালে কপালের ঘাম মুছে বলল, হ্যাঁ পারতাম, কিন্তু জানাইনি কারণ পুলিশ আমার ছেলেকে 24 ঘন্টা প্রোটেকশন দিতে পারত না। হি ওয়াজ ইন মর্টাল ডেঞ্জার। ঘোষাল বাবু, পুলিশের চাকরিতে ওরকম কতই তো ফাঁকা হুমকি শুনতে হয়, ভয় পেলে চলে? ফাঁকা? কে জানে ফাঁকা কিনা, তবে ছেলের জন্য আমি ভারী ভয় পেয়েছিলাম। আমি আপনার মতো সাহসী নয় মিস্টার দাশগুপ্ত। ঘোষালের সাসপেনশন অবধারিত, রিপোর্টের অপেক্ষা শুধু। সবরের তাই মন খারাপ। এক একটা দিন এমন আসে যে মনে হয় এই চাকরিটা না করতে হলেই ভালো হতো। এনকোয়ারির একদম শেষে ঘোষাল জিজ্ঞেস করছিল, আমার কি হবে মিস্টার দাশগুপ্ত? চাকরি যাবে? আমার যে ঘুষের টাকা নেই, আমার অতি কষ্টেই সংসার চলে, চাকরি গেলে? আপনি টাকা পয়সায় সৎ আমি জানি, কিন্তু দুর্বলতাও তো এক ধরনের ডেফিসিয়েন্সি, চারিত্রিক ডেফিসিয়েন্সি। ঘোষাল বাবু, আমি ভাগ্য বিধাতা নই। আই উইশ ইউ গুড লাক। স্নেহ, প্রেম, ভালোবাসা এসব জিনিস কি মানুষকে অন্ধ করে দেয় নাকি? অন্ধ স্নেহে সাধারণ বুদ্ধি, বিবেচনা, বিবেক বিসর্জন দিতে হলে তো দুনিয়া পেছন দিকে হাঁটতে থাকবে। ঘোষাল বুদ্ধিমান এবং দক্ষ একজন পুলিশ অফিসার। ডিপার্টমেন্টে তার সুনামও বড় কম নয়। পুত্র স্নেহে সে একটা কেস গুবলেট করে দিল এবং মেনে নিতে হলো চাকরির ক্ষতিও। সবরে জানতে ইচ্ছে করে, যে ছেলের জন্য ঘোষালের এত দুর্বলতা, সে ছেলে ভবিষ্যতে ঘোষালকে কি দেবে? আজকালকার ছেলেরা কি পিতৃঋণ কথাটা নিয়ে কখনো ভাবে? বাবা তাদের আইডল নয়, প্রতীক নয়, এমনকি মান্যগণ্য কেউ নয়। বাবা শব্দটাই কত হালকা হয়ে গেছে এখন। স্কুলের ফাইনাল পরীক্ষায় বাংলায় অনেকদিন আগে একটা রচনা এসেছিল, কোন মহাপুরুষের জীবনী। একটা ছেলে লিখেছিল, আমি একজন মহাপুরুষকে রোজ দেখতে পাই চোখের সামনে। তিনি সামান্য বেতনের একজন কর্মচারী, সংসার চালাতে তাকে উদয়াস্ত পরিশ্রম করতে হয়। তার একখানা মাত্র জামা, একখানা মাত্র কাপড়। সন্ধ্যাবেলা এসে সেগুলো কাচেন, সকালবেলা ফের পরে বেরোন। তিনি কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেন না, মিথ্যে কথা বলেন না, ভাগ্যকে দোষ দেন না, উপদেশ দিতেও তিনি ভালোবাসেন না। এই মহাপুরুষটি হলেন আমার বাবা। এর জীবনী কখনো কোন স্কুলে পড়ানো হবে না, এর কথা কেউ জানতেও পারবে না কখনো, কিন্তু আমার কাছে এমন মহাপুরুষ আর কে? দীর্ঘ রচনাটি পড়ে সবরের স্কুল মাস্টার জ্যাঠামশাই বাড়ি শুদ্ধ লোককে তা পড়ে শুনিয়েছিলেন। তারপর বলেছিলেন, এমন সোনার টুকরো ছেলেকে কি 1 নম্বরও কম দিতে পারি? 20তে 20 পেয়েছিল সেই ছেলেটা। সবর ভাবছিল, এখনকার কোন ছেলেকে আর তার বাবার ভেতর মহাপুরুষ খুঁজে পায়? দুপুরে ঘোষালের রিপোর্টটি লিখছিল সবর। এমন সময় মধুমিতার ফোন এলো। টুকুদা, একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? পাড়ার একটা ক্লাবের কিছু ছেলে আমার শাশুড়ির কাছে টাকা চাইছে। পাড়ায় নতুন বাড়ি বা ফ্ল্যাটে কেউ এলে নাকি ওদের টাকা দিতে হয়। ক্লাবটার নাম কি? সবুজ সংঘ। কত টাকা চাইছে? সে অনেক টাকা, 20,000। লোকাল থানায় জানিয়েছিস? জানানো হয়েছে, তারা এসেও ছিল, কিন্তু সবুজ সংঘের সেক্রেটারি বলেছে ক্লাব থেকে টাকা চাওয়া হয়নি, পাড়ার কিছু মস্তান ছেলে এসব করে। এই প্রথম চাইল না আগেও চেয়েছে? শ্বশুর মশাই বেঁচে থাকতেও নাকি একবার এসেছিল। উনি কেমন মানুষ ছিল তা তো জানোই, রাগারাগি, চেঁচামেচি আর হুমকি দিয়ে ছেলেগুলোকে তাড়ান। কিন্তু শাশুড়ি তো তা পারবেন না, উনি ভয় পাচ্ছেন। তুমি কিছু করতে পারো না?
পারি, কিন্তু তাতে তো শাশুড়ির প্রবলেম হয়তো বাড়বে। ছেলেগুলো প্রতিশোধ নেবে বলছো? সেটাই সম্ভব। তাহলে অর্ক আর বুদ্ধকে বল ছেলেগুলোর সঙ্গে একটা মিটমাটে আসতে। ওদের বলুক যে ফ্ল্যাট ওনাররা সবাই এলে মিটিং করে একটা থোক টাকা দিয়ে দেওয়া হবে, ইন্ডিভিজুয়ালি দেওয়া হবে না। ওরা যে ভয় দেখাচ্ছে, তুমি নেগোশিয়েট করতে পারো না? পারি। ছেলেগুলোর কারো নাম বলতে পারবি? একজনের নাম প্রকাশ, আরেকজন কালু। প্রকাশ নাকি বড় মাস্তান, খুন খারাপিও করেছে। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা। বল। শ্বশুর মশাইয়ের একটা এলআইসি পলিসি পাওয়া গেছে, যার নমিনি অজাতশত্রু বসু। সে আবার কে? মধুমিতা একটু হেসে বলল, শ্বশুর মশাইয়ের অবৈধ সন্তান। ও মাই গড! কত টাকার পলিসি? 5 লাখ। তাই এই ব্যাপারে তো আমার আর কিছু করার নেই রে। না, তা নেই, কিন্তু পলিসিটা বেরোবার পর বাড়িতে প্রচন্ড অশান্তি হচ্ছে। কার সঙ্গে কার? সকলের সঙ্গে সকলের। অর্ক আর বুদ্ধ তো ঠিক করে ফেলেছে তারা বাপের শ্রাদ্ধ শান্তি করবে না। শাশুড়ি কান্নাকাটি করছেন। কিন্তু পলিসিটার কি হবে? সেটাই তো তোমার কাছে জানতে চাইছি। নমিনি বদল করা যায় না? আমি কি সব জানতা? উকিলের সঙ্গে কথা বলতে বল। আরেকটা কথা তোমাকে জানাতে বলেছে অর্ক। কি কথা? লিফট কোম্পানির লোক এসেছিল। অর্কই তাদের টেলিফোন করে জানিয়েছিল লিফট খারাপ ছিল বলেই শ্বশুরমশাই সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে মারা যান। লিফট কোম্পানির লোকেরা বলে গেছে সেদিন তাদের সার্ভিসিং এর কোনো লোক এ বাড়িতে আসেনি। ও আচ্ছা টুকুদা, তুমি নাকি শ্বশুরমশাইয়ের মৃত্যুটা স্বাভাবিক নয় বলে সন্দেহ করছো? কে বলল? অর্কই বলছিল তুমি নাকি দারোয়ানকে জেরা করে গেছো সেদিন। ও কিছু নয়। ফাউল প্লে বলে সন্দেহ হয়? হতেই পারে, তবে জল ঘোলা করে লাভ নেই, প্রমাণ করা শক্ত। তুমি তো শক্ত কাজই ভালোবাসো। তোর কি ধারণা আমি সবকিছুর মধ্যে রহস্য খুঁজে বেড়াই? দারোয়ানকে কয়েকটা কথা জিজ্ঞেস করেছিলাম, কারণ ঘটনাটার টাইমিং কিছুটা অদ্ভুত এবং একটু যেন সাজানো। দারোয়ানটা অবশ্য তেমন কিছু বলতে পারেনি। তোমার কি ধারণা? কোনো ধারণা নেই। সত্যি করে বলো না টুকুদা, শ্বশুর মশাইকে কেউ খুনটুন করতে চেয়েছিল নাকি? আরে বললাম তো জানি না। আচ্ছা, আমরা যদি চাই তাহলে তুমি তদন্ত করবে? দূর বোকা, এত সহজ নাকি? খুন কিনা তার ঠিক নেই, তদন্তের কথা উঠছে কেন? অর্ক যে সন্দেহ করছে। তাহলে অর্ককে বল লোকাল থানায় ডায়েরি করতে। তারপর কি হবে? আগে লোকাল থানা রিপোর্ট দিক। তারা যদি না পারে তখন গোয়েন্দা পুলিশ হাতে নিতেও পারে, তখন দেখা যাবে। আচ্ছা, আমি অর্ককে বলছি একটা ডায়েরি করতে। আবার জিজ্ঞেস করছি, ডায়েরি করা কি ঠিক হবে? ভালো করে বলো। হ্যাঁ, করুক। তারপর তুমি কেস হাতে নেবে তো? আরে গাছে কাঁঠাল গোফের তেল, ডায়েরি হোক তো। ফোন ছেড়ে সবর তার রিপোর্ট লিখতে গেল। ঠিক এই সময় ঘোষাল ফের ঘরে ঢুকল। মিস্টার দাশগুপ্ত। হ্যাঁ বলুন। আই এম ফিনিশড। আপনি যা করেছেন তাতে ভবিষ্যৎ আপনার ছেলেও আপনাকে শ্রদ্ধা করবে না। কাওয়ার্ডরা শ্রদ্ধা পায় না ঘোষাল বাবু। ঘোষাল গুম হয়ে বসে রইল। সবর সমবেদনের গলায় বলল, আপনাকে হয়তো একটা শোকজ করা হবে। যদি স্যাটিসফ্যাক্টরি জবাব দিতে পারেন তাহলে সাসপেনশনটা এড়ানো অসম্ভব হবে না। ঘোষাল তার দিকে চেয়ে থেকে হঠাৎ বলল, ছেলেটাকে আমি বড় ভালোবাসি, একটু বেশি বাসি। বেশি বয়সের সন্তান আমাদের আর ছেলেপুলে হবেও না। তাতে কি, একজনকেই মানুষ করুন। আপনি বুঝবেন না, ছেলেটাকে ভালোবাসি বলি ওকে নিয়ে আমার সবসময় দুশ্চিন্তার ভয়। একটু জ্বরটর হলে, একটু কেটে কুটে গেলেও তো আমি অস্থির হয়ে পড়ি। এত উদ্বেগ আর অশান্তি নিয়ে ওকে বড় করবো কি করে বলুন তো? এই যে কেসটা খারাপ হয়ে গেল, এর জন্য তো সেই ভয়টাই দেয়, বুঝতে পারছেন? পারছি ঘোষাল বাবু। আমি প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট থেকে ঘুরে এলাম। যা পাওয়া যাবে তা যথেষ্ট নয়। একটা এলআইসি আছে 1 লাখ টাকার, সেটাও বেশি কিছু নেই বাজারে। তবু হয়তো চলে যাবে, আপনি কি বলেন? কি সব বলছেন আপনি? চাকরি তো দূরের কথা, বেঁচে থাকাটাই আমার কাছে দুঃসহ।
কেন এমন ভাবছেন? কি জানি বলে ঘোষাল অসহায়ভাবে হাত উল্টালো, তারপর উঠে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। সবর চুপ করে বসে রইল কিছুক্ষণ। ভয় দেখানোটা একটা অপরাধ, কারণ ভয় দেখাতে দেখাতে একটা লোককে স্বাভাবিক থেকে অস্বাভাবিক মানসিক অবস্থায় ঠেলে দেওয়া যায়। ভয় থেকে অনেক মানুষ অন্যায় করে ফেলতে পারে, খুন অবধি। ভয় এক ভয়ঙ্কর জিনিস, আর ভয় একবার পেয়ে বসলে সহজে তাকে ছাড়ানোও যায় না। রিপোর্টটা আজ শেষ করতে পারল না সবর। সে উঠে গিয়ে ঘোষালের ঘরে তার খোঁজ করল। নন্দী বলল, উনি তো স্যার একটু আগে চলে গেলেন। ঘোষালের বাড়িতে টেলিফোন আছে, সবর জানে। সে বলল, ও টেলিফোন নাম্বারটা দিতে পারেন? নিশ্চয়ই বলে নন্দী একটা কাগজের টুকরোয় নম্বরটা লিখে সবরের হাতে দিয়ে বলল, এই যে স্যার। সবর ঘরে ফিরে আধ ঘন্টা অপেক্ষা করে নম্বরটা ডায়াল করল। একজন মহিলা ফোন ধরলেন, সতর্ক গলায় বললেন, কে বলছেন? লালবাজার থেকে বলছি, ঘোষালবাবু ফেরেননি? না তো, উনি তো ওখানেই গেছেন। আপনি কি ওর স্ত্রী? হ্যাঁ, আমি স্বপন দাশগুপ্ত। ও আচ্ছা, আপনার কথা ওর কাছে শুনেছি। কি ব্যাপার বলুন তো, ওর কি চাকরিটা যাবে? উনি খুব ভাবছিলেন। চাকরি যাবে না, কিন্তু আপনি একটু চোখে চোখে রাখবেন। কেন বলুন তো? উনি স্ট্রেসের মধ্যে আছেন। তার মানে? মানসিক চাপ। হ্যাঁ, তা তো আছেনই। রাতে ঘুমোতে পারেন না, সর্বক্ষণ ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করেন। আপনাদের ছেলে কত বড়? এই তো 8 বছর। ছেলেও বাপের ভীষণ ভক্ত। কিছু বদমাশ লোক ছেলেকে কিডন্যাপ করবে, মেরে ফেলবে বলে ভয় দেখাতো, তাই উনি এমন পাগলের মতো হয়ে গেলেন। আপনিও কি ভয় পেয়েছেন? পাবো না, খুবই ভয় পেয়েছি। তবে আমি ওর মতো অতটা ভেঙে পড়িনি। ভয় পাওয়ারই কথা। যাই হোক, ঘোষাল বাবুকে একটু নজরে রাখবেন, আমি পরে খোঁজ নেব। না, সবরের মনটা ভালো নেই। ফোনটা রাখার পর আবার তার একটা অস্বস্তি হচ্ছিল। নিতান্ত ডাইভার্সনের জন্যই সে জিপ নিয়ে বেরিয়ে পড়ল। বালিগঞ্জ ফাঁড়িতে এসে বড় রাস্তায় জিপ রেখে পায়ে হেঁটে পাড়ায় ঢুকল। ভয়, এই শব্দটাই বড় ভয়ঙ্কর। এ যুগে দুটো স্পষ্ট দল দেখা যাচ্ছে, একদল ভয় দেখায়, অন্য দল ভয় পায়। আকাশ প্রদীপ বাড়িটার সামনে দাঁড়ালো। গ্রিলের গেটের ভেতর একটা লোক টুলের উপর বসে হাই তুলছে। দারোয়ান হিরেন। সে ভিতরে ঢুকে হিরেনের সামনে দাঁড়াতেই সে উঠে পড়ে সেলামগোছির কিছু একটা করে বলল, বলুন স্যার। তুমি কি এ পাড়ার ছেলে? আমার বাড়ি লাইনের ওধারে। প্রকাশ বা কালুকে চেনো? হিরেনের চোখে একটা ভয় ঘনিয়ে উঠল। চিনি স্যার। কোথায় পাওয়া যাবে ওদের? হিরেনের বাঁ কবজিতে একটা সস্তা ইলেকট্রনিক ঘড়ি। টাইমটা দেখে নিয়ে সে বলল, এখন স্যার বিকেল 5টা বাজে। এ সময় ওরা থাকে না বড় একটা। তবে একটু এগিয়ে গিয়ে মোড়টা পেরোলে ডান দিকে পল্টুর চায়ের দোকান দেখবেন, এখানেই ওদের আড্ডা। প্রকাশ থাকে কোথায়? আরো এগিয়ে বায়ে লন্ড্রি দেখবেন, তার পেছনের বস্তিতে। লন্ড্রি ঘেঁষেই ঢোকার গলি। ঠিক আছে। আমি চিনিয়ে দিয়ে আসবো স্যার? না, আমি একাই ভালো। পল্টুর দোকানে কেউ ছিল না। একজন বুড়ো মতো লোক গামছা পরে বসে হাওয়া দিয়ে আঁচ তুলছিল। সময় নষ্ট না করে সবর এগিয়ে গেল। লন্ড্রির পাশের গলি দিয়ে ভেতরে ঢুকে একটা বেশ পরিচ্ছন্ন বস্তির উঠোনে পৌঁছল সে। উঠোনটা পাকা না হলেও ইটে বাঁধানো। বিকেল 5টা বাজলেও এখনো উঠোনে উনুন ধরানো হয়নি। তার মানে বেশিরভাগ লোকের ঘরেই গ্যাস উনুন আছে। ইলেকট্রিকের কানেকশন যে আছে তা দেখতেই পাচ্ছিল সবর। 3-4টে বাচ্চা খাপড়া ছুঁড়ে ছুঁড়ে খেলছিল। এদের নানা রকম খেলা আছে, নিত্য নতুন খেলা বানিয়েও নেয়। ওদের মধ্যে বড়জন ফ্রক পরা একটা মেয়ে। সবর তাকে জিজ্ঞেস করল, প্রকাশের ঘর কোনটা বলতো? ওই যে। মেয়েটা আঙুল তুলে দেখালো। ডান দিকে শেষ প্রান্তের ঘরটার সামনে গিয়ে সবর অনুচ্চস্বরে ডাকল, প্রকাশ। অপরাধীদের প্রতিক্রিয়া হয় দ্রুত। সবর ডাকতেই ঘরের জানলা টুক করে খুলে গেল। কে? সবর ঠান্ডা গলায় বলল, একটু কথা আছে, বাইরে এসো।
জানলা দিয়ে তাকে বোধহয় আরো একটু জরিপ করে নিল প্রকাশ। তারপর লুঙ্গি পরা খালি গা যে ছেলেটা বেরিয়ে এলো তার মুখশ্রীতে খুব স্পষ্টই মস্তানির ছাপ। রং কালো, শরীরটা বেশ পেটানো, নাতি দীর্ঘ, পুরু ঠোঁট, ছোট চোখ, কোকড়া চুল, একটু আস্পর্দার ভাব আছে মুখে। গলাতেও সেটা প্রকাশ পেল। কে আপনি মশাই? সবর তার দিকে একটু চেয়ে থাকলো নিষ্পলক। সবর বিশেষ লম্বা নয়, বরং একটু ছোটখাটোর দিকেই, শরীর ছিপছিপে। তবু তাকে দেখে যারা যা বুঝবার তারা ঠিকই বুঝে যায়। প্রকাশও বুঝল, চোখটা সরিয়ে নিয়ে বলল, আমি প্রকাশ। আমি লালবাজার থেকে আসছি, কিন্তু ভয় পেও না, তোমার সঙ্গে কথা আছে, বাইরে চলো, বড়টা গেঞ্জি গায়ে দিয়ে এসো। প্রকাশ একটু ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু আমি কি করেছি স্যার? বললাম তো ভয় পেও না, তোমার কাছে কয়েকটা কথা জানার আছে, ধরপাকড় করতে আসিনি। প্রকাশ ঘরে গিয়ে গেঞ্জি নয়, পুরো প্যান্ট আর টি শার্ট পরে বেরিয়ে এলো। চলুন স্যার। সবর তাকে নিয়ে পল্টুর দোকানে এলো। এটা তোমার ঠেক? হ্যাঁ স্যার। চলো বসি। দোকানে এখনো তেমন খদ্দের নেই, গরিব দোকান। বিস্কুট আর চা ছাড়া বোধহয় আর কিছু হয় না। জনা দুই রিক্সা বা ঠেলাওয়ালা গোছের লোক চা খাচ্ছে। বুড়ো মানুষটা চা বানাতে বানাতে একবার চোখ তুলে প্রকাশকে দেখল। চাটা স্যার আমি খাওয়াচ্ছি। খাওয়াও। চায়ের কথা বলে দিয়ে প্রকাশ এসে পাশে বসল। এবার বলুন স্যার। গত 13 তারিখ আকাশপ্রদীপ বাড়ির 8 তলার বাসুদেব সেনগুপ্ত মারা গিয়েছিলেন, জানো তো? হ্যাঁ স্যার, বহুত টেটিয়া লোক। সবর হাসল। কিরকম টেটিয়া? আমরা স্যার পাড়ার বেকার ছেলে, এ পাড়ায় নতুন কেউ ফ্ল্যাট ট্যাট করে এলে আমরা কিছু পাই, কিন্তু বাসুবাবু আমাদের কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন। উনি নাকি প্লেয়ার ছিলেন, ভিআইপিদের অনেককে চেনেন, এসব বলে ভয় দেখিয়েছিলেন। আচ্ছা সে কথা থাক, আমি বলছি 13 তারিখ সন্ধ্যাবেলার কথা। সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে উনি মারা যান হার্ট অ্যাটাকে। সব জানি স্যার, লিফট খারাপ ছিল বলে হেঁটে উঠতে গিয়ে বুকে খিচ হয়ে গেল। আমাদের গজু তো পুরো ব্যাপারটা দেখেছে। গজুকে? ওর নাম গিরিধারী, আমাদের বন্ধু। সন্ধ্যাবেলা আকাশপ্রদীপের গ্যারেজের পেছনে বাথরুমে পেচ্ছাপ করতে গিয়েছিল। তখন দুটো লোক লিফট সারাই করতে আসে, তারপরই বাসুদেববাবু এলেন, সব দেখেছে। গজুকে কি পাওয়া যাবে? যাবে, আপনি বসুন, আমি ডেকে আনছি, কাছেই বাড়ি। প্রকাশ গেল এবং 5-6 মিনিটের মধ্যে একটা পাতলা ছিপছিপে ছেলেকে নিয়ে ফিরে এলো। প্রকাশ বলল, স্যারকে সব বল, লালবাজারের লোক। গজুর মুখটা সবসময় একটু হাসি হাসি। বেঞ্চে মুখোমুখি বসে লাজুক গলায় বলল, আকাশপ্রদীপের দারোয়ান হিরেন আমার বন্ধু স্যার। মাঝে মাঝে একতলায় গ্যারেজে দুপুরবেলা আমরা তাস টাসও খেলি, বাথরুম পেলে বাথরুমও যাই। বুঝেছি, আকাশপ্রদীপে তোমাদের একটা ঠেক আছে। এখনো আছে, তবে সব ফ্ল্যাটে লোক এসে গেলে আর থাকবে না। তুমি সেদিন সন্ধ্যাবেলা বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ স্যার, হিরেন চা খেতে গিয়েছিল, আমাকে বলে গিয়েছিল গেটটা একটু দেখতে। আমি টুলে বসেছিলাম, হঠাৎ দুটো লোক এসে বলল তারা লিফট সারাতে এসেছে। লোক দুটো চেহারা কিরকম বলতে পারবে? হ্যাঁ স্যার, শার্ট প্যান্ট পরা, মাঝারি লম্বা, অর্ডিনারি চেহারা। তাদের হাতে কোনো যন্ত্রপাতি বা বাক্স গোছের কিছু ছিল? না স্যার। ফের দেখলে চিনতে পারবে? গজুকটি হেসে বলল, বলা মুশকিল স্যার, হয়তো পারবো। তারা কি করছিল? লিফটে ঢুকে কিসব করছিল। এরম সময় আমি বাসুদেববাবুকে ফিরতে দেখলাম। উনি আমাদের একদম পছন্দ করেন না, তাই আমি উঠে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বেরিয়ে দেখলাম উনি হিরেনকে খুঁজছেন, না পেয়ে কি ভাবলেন, তারপর সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন। তারপর কি হলো? মিস্ত্রিরা কিছুক্ষণ খুটখাট করে বেরিয়ে এলো। একজন সিঁড়িটা দেখে নিয়ে অন্যজনকে বলল, চল, হয়ে গেছে। তারপর দুজনেই বেরিয়ে চলে গেল। তারা লিফটের দরজা বন্ধ করল না। লিফটের দরজা খোলা রাখলে কি হয় তুমি জানো? জানি স্যার, ও বাড়ির লিফটে মাঝে মাঝে আমরা ওঠানামা করি তো, দরজা ভালো মতো বন্ধ না করলে লিফট চলে না। দরজা কে বন্ধ করলো, তুমি? না স্যার, আমি ভাবলাম মিস্ত্রিরা বোধহয় কিছু আনতে টানতে গেছে, আবার এসে সারাবে, তাই আমি লিফটের ধারে যাইনি। তবে আরেকটু বাদে 4 তলার মল্লিকবাবুরা নেমে এলেন, মল্লিকবাবুই লিফটের দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে গেলেন। আর কিছু দেখেছো? না স্যার। সবর চা খেলো,
দোকানের চেহারা হতদরিদ্র হলেও চাটা কিন্তু খারাপ নয়। গুঁড়ো চায়ের একটা বেশ ঝাঁঝালো গন্ধ আছে, দুধ চিনির মাপ চমৎকার। সবার প্রকাশের দিকে চেয়ে বলল, বাসুদেববাবুর স্ত্রীর কাছে কত টাকা চেয়েছ? প্রকাশ একটু ভয় খেয়ে বলল, আমরা একটু বেশি চাই স্যার, কিন্তু পার্টি কি আর অত দেয়? দরাদরি করে অনেক নামিয়ে ফেলে। বাসুদেববাবু আমার আত্মীয় হন। তাই বলুন স্যার, উনি বলতেন বটে অনেক ভিআইপি কে চেনেন। আমি ভিআইপি নই, সাধারণ গোয়েন্দা মাত্র। আমাদের কাছে আপনি ভিআইপি স্যার। ঠিক আছে স্যার, মাসিমাকে বলে দেবেন, কিছু দিতে হবে না। আরে না, ছাড়বে কেন, কিছু নিও। কত নেব স্যার? 200-400 টাকা? অত কম নয়, 1000 টাকা চেয়েও। ঠিক আছে স্যার। সবরের মন ভালো নেই, একটা অস্বস্তি হচ্ছে। বাসুদেবের মৃত্যুটা যে ঘটানো হয়েছে এতে তার আর সন্দেহ নেই। ইচ্ছে করলে সে ব্যাপারটা নাড়াঘাটা নাও করতে পারে। দুনিয়ার সব সমস্যার সমাধান কি হয়? সে উঠল, বলল, আজ চলি, মনে হচ্ছে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গজু হঠাৎ বলল, স্যার বাসুদেববাবুর কেসটায় কি কিছু গড়বড় আছে? সবার একটা শ্বাস ফেলে বলল, আছে গজু, হয়তো তোমাকে সাক্ষীও দিতে হতে পারে। সাক্ষী দিলে কি স্যার মালকড়ি কিছু পাওয়া যাবে? এমনিতে পাওয়া যাবে না, তবে তোমার ব্যাপারটা আমি দেখব। গজু একটু থ্রিল অনুভব করছে, বেশ খুশিয়াল গলায় বলল, কখনো সাক্ষী ফাক্ষী দিইনি স্যার, টিভিতে দেখাবে? না, তবে কাগজে নাম উঠতে পারে। ওরে বাস, হেভি গেল। সবার বড় রাস্তায় এসে জিপে উঠল। রাত 10টার পর সে ঘোষালের বাড়িতে ফোন করল। ঘোষাল গিন্নি একটু উত্তেজিত গলায় বললেন, উনি এইমাত্র ফিরলেন, কিন্তু ঘোর মাতাল হয়ে। কি হচ্ছে বলুন তো? উনি তো জীবনে এসব কখনো খাননি। খুব মাতলামি করছেন? মাতলামি করবে কি, উঠতেই পারছে না। ট্যাক্সিওয়ালা ধরে ঘরে দিয়ে গেল, তারপর একরাশ বমি করে এখন অচৈতন্য। তাহলে ঘুমোতে দিন, সকালে ঘুম ভাঙলে ভালো করে পেট ভরে ব্রেকফাস্ট খাইয়ে দিবেন, ঠিক হয়ে যাবে। আমার ভীষণ ভয় করছে। খুব হ্যাপি ফ্যামিলি ছিলাম আমরা, সব যে ভেঙে পড়ছে। মানুষের খারাপ সময় তো আসে বৌদি, কেটেও যায়। ওর কোনো বিপদ হবে না তো? আপনি অভয় দিচ্ছেন? দিচ্ছি। চাকরি গেলে বা সাসপেন্ড হলেন বোধহয় মনের দুঃখেই মারা যাবেন। আপনিও তো ভাববেন না, সকালে আমি টেলিফোনে ওর সঙ্গে একটু কথা বলবো। বলবেন প্লিজ, উনি ভালো লোক কিন্তু একটু একগুঁয়ে। সবর টেলিফোন রেখে অন্ধকার ঘরে বিছানায় শুয়ে ঘোষালকে নিয়ে অনেকক্ষণ ভাবল। ভয়, ভয়ের ওপরে ওঠা মানুষের পক্ষে খুব শক্ত ব্যাপার। ভয় এক সাংঘাতিক জিনিস। সবর ঘুমোলো। সকালে টেলিফোন করতেই ঘোষাল গিন্নি প্রায় চেঁচিয়ে উঠলেন, মিস্টার দাশগুপ্ত, উনি বিষ খেয়েছেন। বিষ? হ্যাঁ, সকালে উঠে বাথরুমে গিয়েছিলেন, আমি চা করছিলাম, চা নিয়ে এসে দেখি উনি একটা পোকা মারা বিষের টিন থেকে ঢকঢক করে খাচ্ছেন। হাসপাতালে শিফট করা হয়েছে? অ্যাম্বুলেন্স আসছে। কি হবে মিস্টার দাশগুপ্ত? আমি যাচ্ছি, শক্ত থাকুন। কতটা খেয়েছেন? তা জানি না, আমি হাত থেকে কেড়ে নিয়েছিলাম। সবর ফোন রেখে দ্রুত পোশাক পরে নিল। ঘোষালের মৃত্যুর প্রত্যক্ষ কারণ কি সে? সবর ভাবছিল, এও কি এক ধরনের প্যাসিভ মার্ডার? মানুষ যে আসলে কত অসহায় তা ভাবলে অবাক হতে হয়। আমি ওকে কথাটা বলে দিতে চাই। কেন চাও? এতদিন পর কেন চাইছো? ইট মাস্ট এন্ড সামওয়্যার। অভিনয় করে যাওয়ার আর কোনো মানেই হয় না, সত্যটা প্রকাশিত হোক। তুমি তো কোনোদিন ওর বাবার ভূমিকায় অভিনয় করনি। তুমি তোকে সারা জীবন বুঝিয়ে দিয়েছো যে তুমি ওর কেউ নও, আবার নতুন করে কেন তা বোঝাতে হবে? ওর আসল বাবা কে তা কি ওর জানা উচিত নয়? কি দরকার? আমি যা করেছি তার শাস্তি আমি পাবো, ওকে কেন? ওর তো কোনো দোষ নেই। সমাজেও আমার পরিচয়ে পরিচিত হবে কেন? শোনো, ও কি আর এখন স্কুল কলেজের সার্টিফিকেটে বাবার নাম বদলাতে পারবে? পারবে না। কিন্তু তুমি যদি ওকে সব বলে দাও, ও তো পাগলের মতো হয়ে যাবে। ওর এত ক্ষতি তুমি কেন করবে? আমি ওকে আমার ইনহেরিটর করতে চাই না রিনা, তোমাকে আগেও বলেছি। দীর্ঘদিন ও আমার টাকায় প্রতিপালিত হয়েছে। এডুকেশন, বোর্ড এন্ড লজিং
একটা পাপের পেছনে আমি আমার টাকা কিছু কম খরচ করিনি, কিন্তু আর নয়। যদি অজুকে এসব বলা এতই জরুরি দরকার ছিল, সেটা বাসুদেব বেঁচে থাকতে বলনি কেন? তাতে কি হতো? তাতে ও অন্তত বাসুদেবের সামনে গিয়ে দাঁড়াতে পারত, তাকে প্রশ্ন করতে পারত, তাকে বাধ্য করতে পারত ওর ভার নেয়ার। কেন তা করনি? শঙ্কর চট করে প্রশ্নটার জবাব দিতে পারল না। রিনার দুচোখ বেয়ে জল পড়ছিল। কান্না জড়ানো গলায় সে বলল, তুমি কি বাসুদেবকে ভয় পেতে? শঙ্কর দুর্বল গলায় বলল, ভয়? ভয় কেন পাবো? তাহলে বলনি কেন? তুমি তো বাসুদেবকেও গিয়ে বলতে পারতে, তোমার ছেলের ভার তুমি নাও, আমাকে রেহাই দাও। বাসুদেবের মুখ দেখলে আমার ঘেন্না হতো। বাসুদেব আর আমি সমান অপরাধী, তুমি আমাকে ঘৃণা করো না? না। কেন করো না শঙ্কর? সেটা তুমি বলো। তুমি আমাকে ভালোবাসো, এতটাই ভালোবাসো যে আমার সব অপরাধ তুমি মেনে নিয়েছো। এরকম ভালোবাসা বোধহয় পৃথিবীতে আর কখনো ঘটেনি। সেজন্য আমি তোমাকে মনে মনে পুজো করি। তোমার জন্যই বেঁচে আছি শঙ্কর। আরেকবার আমাকে দয়া করো, অজুকে কিছু বলো না। কিন্তু ইনহেরিটেন্স? শোনো শঙ্কর, ওকে তুমি কিছু দিও না। বাসুদেব ওর জন্য একটা ব্যবস্থা করে গেছে। কি ব্যবস্থা? বাসুদেব 2-3 বছর আগে একবার ফোন করে আমাকে জানিয়েছিল ওর একটা 5 লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স আছে। সেই পলিসির নমিনি অজু। বেশ তো, তাহলে আর চিন্তা কি? পলিসিটা কোথায়? আমার কাছে নেই, সেটা বোধহয় আছে শিখার কাছে। শিখা? বাবা, শিখা সেই পলিসি আদর করে তোমার হাতে তুলে দেবে? বাসুদেব স্কাউন্ডার না হলে পলিসিটা তোমার কাছেই রাখতে পারত। এটাও হয়তো ওর একটা চালাকি। বাসুদেব খারাপ হলেও ওর বউ শিখা খারাপ নয়। বাসুদেব সে কথা আমাকে অনেকবার বলেছে। শিখা ধার্মিক মহিলা। বাসুদেব শিখাকেই বলে গেছে সে মারা গেলে যেন পলিসির টাকা অজু পায়। তাহলে সেটা আদায় করার চেষ্টা করো, নইলে আমাকে অজুর কাছে সবই খুলে বলতে হবে। আমার বয়স হচ্ছে, এখন আমি একটু শান্তিতে থাকতে চাই। ওই ছেলেটি এ বাড়িতে থাকলে আমার পক্ষে পিস অফ মাইন্ড বজায় রাখা অসম্ভব। ওকে দেখলেই আমার মাথায় রক্ত চড়ে যায়। আমি জানি শঙ্কর, অনেকদিন ধরেই তুমি যন্ত্রণাটা আমার মুখ চেয়ে সহ্য করেছ। আর কটা দিন সময় দাও। অজু তো নিজেকে তোমার কাছ থেকে সবসময় সরিয়েই রাখে, পারতপক্ষে সামনে আসে না। তা আসে না, কিন্তু এক ছাদের তলায় তো আমাদের থাকতে হচ্ছে। সেটা আমি আর বরদাস্ত করতে রাজি নই। হঠাৎ তুমি ক্ষেপে উঠলে কেন বলো তো? এতদিন যখন সহ্য করলে, তখন আর কয়েকটা দিন পারবে না? তোমাকে বলতে হবে না, অজুকে যা বলার আমি বুঝিয়ে বলবো। আমার সন্দেহ হয় অজু বোধহয় সব জানেও। কি করে বুঝলে? আমি মা, মায়েরা অনেক কিছু বুঝতে পারে। জেনে থাকলে ভালো কথা। এটা ওর জানা দরকার যে আমার বিষয় সম্পত্তি কিছুই পাবে না। কোন এক্সপেকটেশন থাকলে সেটা এখন নিবিয়ে দেয় ভালো। ও কিছু এক্সপেক্ট করে না। ও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। বাসুদেবের 5 লাখ টাকা যদিও পায়, ও এখনই নিজে আলাদা ব্যবস্থা করে নেবে। শঙ্কর একটু চুপ করে থেকে বলল, তাতেও যে সমস্যা মিটছে তা নয়। আইনের চোখেও আমারই ছেলে। স্কুলে কলেজে সর্বত্র বাবার নাম শঙ্কর বসু। কাজে আমি মরলেও দাবি তুলতে পারে। আমি সেই সম্ভাবনাটাও মেরে দিতে চাই। আমি চাই ওকে লিগেলি ডিজোন করতে। সেটা কিভাবে করবে? আমার কাছে একটা ডকুমেন্ট আছে। কিসের ডকুমেন্ট? তোমাকে লেখা বাসুদেবের একটা চিঠি। অনেকদিন আগে পুনায় একটি অল্পবয়সী ফুটবল টিমের ম্যানেজার হয়ে গিয়েছিল। সেখান থেকে তোমাকে একটা চিঠি লিখেছিল। চিঠিটা আমি তোমাকে দেইনি, লেটার বক্সে চিঠিটা পেয়ে নিজের কাছেই রেখে দিই। একটু চুপ করে থেকে রিনা ক্ষীণ গলায় বলল, কি আছে সেই চিঠিতে? প্রেমের কথাটা আছে, রীতিমতো প্যাশনের চিঠি। তবে যেটা ভাইটাল তা হল অজুর পিতৃত্ব নিয়ে তার বড়াই আছে। এমন কথাও লিখেছে কোকিল ছানা কাকের বাসায় বড় হয়, কিন্তু কাকটা টের পায় না। কিন্তু এক্ষেত্রে কাকটা জেনে শুনেই কোকিল ছানাকে লালন পালন করছে। কি বিশ্রী কথা! বাসুদেবের কাছ থেকে রুচিকর কিছু আশা করাই তো ভুল। আরো কিছুক্ষণ চুপ করে থেকে রিনা হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আশ্চর্য! কিসের আশ্চর্য? তুমি বাসুদেবকে ঘেন্না করো, অজুকে ঘেন্না করো, কিন্তু আমাকে করো না কেন বলো তো? আমাকেই তো তোমার সবচেয়ে বেশি ঘেন্না করা উচিত। আমাদের মধ্যে এই কথা নিয়ে অনেক আলোচনা হয়েছে।
হয়েছে, কিন্তু তবু আমি বুঝতে পারি না, তুমি তো পাথর নও। আমি ওথেলো হলে তুমি খুশি হতে? রিনা অন্ধকারে চুপ করে অনেকক্ষণ চেয়ে থেকে বলল, না তা নয়, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় তুমি আমাকে ঘেন্না করো, কিন্তু সেটা বুঝতে দাও না। শঙ্কর পাশ ফিরে শুয়ে বলল, ঘুমো রিনা, কালকে এই পলিসিটা উদ্ধারের চেষ্টা করো, ওটা ভাইটালি ইম্পর্টেন্ট। অজুকে লিগ্যালি ডিজোন করতে হলে এই পলিসিটাও কাজে লাগবে। তুমি সত্যি অজুর পরিচয় প্রকাশ করে দেবে? নয় কেন? সত্য পরিচয় তো পরিচিত হওয়া ভালো। আমি উকিলের সঙ্গে কথা বলেছি। রিনা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, অনেক ডিভোর্সি মেয়ে সন্তান নিয়েও তো নতুন স্বামীর ঘর করতে আসে। এই তো নিচের 4D ফ্ল্যাটের রজত রায়ের বউ বিন্দি। তুমি কি আমাকে এটাও সেরকম বলে ধরে নিতে বলছো? তোমাকে বলা আমার অন্যায় হবে, কারণ তুমি তো অনেক করেছ। কিন্তু দেখো, বিন্দির আগের পক্ষের দুটো বাচ্চাকে কিন্তু ওর বর অ্যাকসেপ্ট করে নিয়েছে, ড্যাডি বলে ডাকেও। শঙ্কর একটু ঝাঝালো গলায় বলল, শোনো রিনা, এ ব্যাপারটা ওরকম নয়। বাসুদেব এবং তুমি যা করেছিলে তা আমার কাছে লুকোউনি পর্যন্ত। দিনের পর দিন তোমরা আমাকে তো অপমানই করেছ। রিনা এবার সামান্য দৃঢ় গলায় বলল, তুমি ভুলে যেও না, আমি ডিভোর্স চেয়েছিলাম। তুমি হাতে পায়ে ধরে সেটা রদ করেছ, করনি? শঙ্কর এক ফুৎকারে যেন নিবে গেল, স্তিমিত গলায় বলল, করেছি। তোমার কাছে কিছুই গোপন ছিল না শঙ্কর, এতকাল তুমি সব মেনেও নিয়েছ। আজ হঠাৎ কেন বিদ্রোহ করছো? বাসুদেব মারা যাওয়ার পরই কেন এই বিদ্রোহ? এতকাল তুমি কেন চুপ করেছিলে? বাসুদেবকে তুমি ভয় পেতে? অন্ধকারে শঙ্করের গলাটা বিকৃত শোনাল। ভয়? ওকে ভয় পাবো? কেন ভয় পাবো? যে শব্দটা জিভে এসে গিয়েছিল তা বস্তিবাসীর মুখের শব্দ, ভদ্রলোকের নয়। শঙ্কর আজ অব্দি কোনো খারাপ কথা মুখে আনেনি, তার রুচিতে বাধে, তাই শেষ মুহূর্তে নিজেকে সামনে নিল সে এটা বোঝে এই ঘটনাটা নিয়ে একটা বিতর্ক হলে সে হয়তো জিতবে না। বাসুদেব তো রিনাকে বিয়েই করতে চেয়েছিল, শঙ্করকে ডিভোর্স করতে আটকাতো না রিনারও। বাধা তো দিয়েছিল শঙ্করই। আজ একটু হাঁসফাঁস করছে শঙ্কর। রিনা তার কপালে হাত রেখে বলল, তোমার কষ্ট হচ্ছে, তুমি শান্ত হয়ে ঘুমো। এটা মনে রেখো, তুমি একজন মহৎ মানুষ। আমি তোমাকে খুব শ্রদ্ধা করি। তোমার দিকে তাকিয়ে থেকে বেঁচে থাকতে ইচ্ছে করে। শঙ্কর কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর তার শরীরে চাপা কান্নার থরথরানি টের পেল রিনা। নিজেকে উন্মুক্ত করল সে, তারপর জড়িয়ে ধরল শঙ্করকে। কিছুক্ষণ পর একটা সন্ধিতে এলো তারা। স্বামী স্ত্রী প্রত্যাবর্তনের অযোগ্য পয়েন্ট থেকেও মাঝে মাঝে এভাবে ফিরে আসে পরস্পরের কাছে। পরদিন সকালে রিনা একটা সিদ্ধান্ত নিল, সে শিখার কাছে যাবে। যাওয়া ছাড়া তার আর গতি কি? তাদের ভাব ভালোবাসার সময় বাসুদেব তাকে বলতো, দেখো, আমার সঙ্গে বনিবনা হয় না বটে, কিন্তু শিখা খুব ভালো মেয়ে, খুব সৎ, দয়ালু এবং বিশ্বাসযোগ্য। রিনা প্রশ্ন করত, তোমার সঙ্গে বনিবনা হয় না কেন? আমি তো একটু আউটরেজিয়াস, বড্ড বেশি লাউড অ্যান্ড এগ্রেসিভ। আমার সঙ্গে কম লোকেরই বনে, সে কথা নয়। নিরপেক্ষ বিচার করলে শিখা কিন্তু ভালো মেয়ে, তেমন সুন্দরী নয়, ছলাকলা জানে না, স্টিল শি ইজ অ্যাডোরেবল। যখন টেলিফোনে বাসুদেব তাকে লাইফ ইন্স্যুরেন্সের কথা জানিয়েছিল, তখন তার একটা বিচ্ছিরি হার্ট অ্যাটাক হয়ে গেছে। বলেছিল, অজু আমার ছেলে, তার প্রতি আমার কিছু কর্তব্য ছিল যা আমি করিনি। একটা পলিসি করেছি 5 লাখ টাকার, বোনাস টোনাস নিয়ে ম্যাচুরিটিতে অনেক টাকা দাঁড়াবে। একটা হার্ট অ্যাটাক হয়ে গেলে কতদিন বাঁচবো কে জানে। পলিসিটা শিখার কাছে আছে, তাকে সব বলেছি। আমার কিছু হলে শিখার কাছে ওটা চেয়ে নিও। রিনা একটু অহংকারের সঙ্গে বলেছিল, আমি কেন যাব, আমার কি দায়? শোনো রিনা, শিখার কিছু ত্যাগ আছে তোমার এবং আমার জন্য। আমি চাই আমি মরে গেলে অন্তত একবার তোমাদের দেখা হোক, না হয় দুজনে আমার নিন্দেই করো, তবু তোমাদের দেখা হোক। আজ রিনার আর অহংকারটা নেই। অদূর ভবিষ্যৎ ভেবে ওই 5 লাখ টাকা তার উদ্ধার করা দরকার। এই নাটকটা বাসুদেব কেন করতে গেল তা বুঝতে পারছে না রিনা। পলিসিটা অনায়াসে তাকেই পাঠাতে পারত বাসুদেব, তা না করে কোনো অ্যাটর্নির কাছে গচ্ছিত রাখা যেত। শিখার কাছে কেন? শিখার সঙ্গে রিনাকে মুখোমুখি দাঁড় করানোর বা কি প্রয়োজন? এসব নাটক রিনার সহ্য হয় না,
কিন্তু অজুর মুখ চেয়ে এই নাটকটা তাকে করতেও হবে। সকাল 8:15 অফিসে বেরিয়ে গেল শঙ্কর। অজু ফিরল 8:40। মুখে ঘাম, গায়ের সাদা টি শার্ট ভিজে সপসপ করছে। লিভিং রুম থেকে হল ঘরে অজুকে দেখতে পাচ্ছিল রিনা। ও কি তার পাপের প্রতীক? পাপই বা কেন বলবে রিনা? পাপ কেন? সে একজনকে একসময় সত্যিকারের ভালোবেসেছিল। ও তো সেই ভালোবাসারই সন্তান। অজু কিছুক্ষণ খালি গায়ে পাখার নিচে বসে থাকলো, তারপর বাথরুমে গেল। ধীর পায়ে খাওয়ার টেবিলে এলো রিনা। রামু খাবার সাজিয়ে দিচ্ছে। মুখোমুখি চেয়ারে সে বসে রইল চুপচাপ। হাই মাম্মি, আজও কি নিরামিষ নাকি? রিনা একটু থতমত খেল। নিরামিষের কথা সে ভুলেই গিয়েছিল। গত 3 দিন অজু নিরামিষ খাচ্ছে, কোনো প্রশ্ন করছে না। ও কি জানে? সন্দেহটা বড্ড কাটা কাটা লাগছে বুকের মধ্যে। না জানলেও জানবে। পলিসিটা যদি পাওয়া যায় তাহলে অজুকে ক্লেম দাখিল করতে হবে। অজু কি তখন প্রশ্ন তুলবে না, বাসুদেব সেনগুপ্ত আমার কে? পোশাক পরে অজু খেতে এলো। একটু গোগ্রাসে খায়। খেতে খেতে বলল, তোমার মুখটা কদিন যাবৎ অশোক বনের সীতার মতো হয়ে আছে কেন মা? শরীর। কথাটা শেষ করতে না দিয়ে অজু ধমকে উঠল। ফের শরীর? শরীর নয়, তোমার মন খারাপ। খারাপ হলেই বা কি করবি? মন খারাপ তো খারাপ। অজু একটু হাসল। খারাপ মনকে ভালো করে ফেললেই তো হয়। পৃথিবীর কোনো ঘটনাকে গুরুত্ব দিও না, জাস্ট ইগনোর এভরিথিং। তা যদি পারতাম। আমি কিন্তু পারি। কি পারিস? ঘটনাকে উপেক্ষা করতে। তোর আর ঘটনা বলি কিসের? এতটুকু তো বয়স। বয়সটা ফ্যাক্টর নয়। কম বয়সী অনেকের কত ঘটনা থাকে। তুই যে কবে চাকরি পাবি? পাবই যে এমন গ্যারান্টি নেই। হোটেল ম্যানেজমেন্টেও যা ছাত্রছাত্রীর ভিড়, তাছাড়া কোর্স তো শেষ হতে অনেক বাকি। কেন মা? তুই চাকরি করলে আমার বুকটা হালকা হয়। আমার মনে হয় আমার বেশ ব্যবসার মাথা আছে। কিছু টাকা পেলে ব্যবসা করতাম। কিসের ব্যবসা? একটা হেলথ ক্লিনিক আর মাল্টিপল জিম। তোর মাথায় ও ছাড়া কিছু আসে না? যার যে লাইন, ওটা আমি ভালো বুঝি। ঢাকুরিয়া ইজ এ গুড স্পট, ওখানে করা যাবে। ঢাকুরিয়া? হঠাৎ ঢাকুরিয়ায় কেন? ওখানে আমার একটা ঠেক আছে। কিসের ঠেক? বন্ধুর বাড়ি নাকি? হ্যাঁ। ভাড়া নেবে না? নাও নিতে পারে। রিনা একটু দ্বিধা করল, তারপর খুব শক্ত হয়ে দ্বিধা ঝেড়ে ফেলে বলল, শোন অজু, তোর এক জায়গায় কিছু টাকা আছে। জবাবে সে কিছুই বলল না, একটু কৌতূহল প্রকাশ করল না। যেন শুনতেই পায়নি এমন নিষ্প্রিয়ভাবে খাওয়া শেষ করে উঠে পড়ল। আঁচিয়ে সে যথারীতি লিভিং রুমে কয়েক মিনিট দাঁড়িয়ে কাগজ দেখল। চলি মা। আয়। একা ফাঁকা বাড়ি, এ সময়টায় তার খারাপ লাগে। মেয়ে স্কুল থেকে ফিরলে ততটা লাগে না। মেয়েরও একটা সবসময়ের আয়া আছে। পরমা ফিরে এসে মায়ের সঙ্গে সামান্য ভাব বিনিময় করে আয়া বাতাসির সঙ্গে নিজের ঘরে চলে যায়। বাতাসির সঙ্গেই তার বেশি ভাব। শিখার সঙ্গে দেখা করার পর্বটা আজই সেরে ফেললে কেমন হয় তাই ভাবছিল রিনা। অপ্রিয় কাজ, কিন্তু অজুর মুখের দিকে তাকিয়ে কাজটা তাকে করতেই হবে। শিখা তাকে অপমান করবে? করুক। শিখার অপমানেও হয়তো তার কর্মফল, যদি তেমন কিছু থাকে, ক্ষয় হোক। রিনা নিজের ঘরে পোশাক পরতে যাবে বলে উঠছিল, এমন সময় রামু কর্ডলেস টেনে তার হাতে দিয়ে বলল, আপনার ফোন। আবার সেদিনের লোকটা নাকি? ঠিক এরকম সময় তো ফোন করেছিল সেদিন। কে বলছেন? একটা ভারী কিন্তু ভারী আকর্ষক পুরুষের গলা বলল, আপনি কি মিসেস রিনা বসু? এসে নয়। রিনা খানিকটা নিশ্চিন্ত হয়ে বলল, বলছি, বলুন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সিঁড়ি ভেঙে ভেঙে দ্বিতীয় পর্ব। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, আমাদের এখানে আরো অনেক গল্প আছে, অডিও বুক আছে, সেগুলো আপনারা শুনে দেখতে পারেন। সবসময় স্ট্রিম করে শুনবেন, বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, সাথে থাকবেন। টাটা।